খুনি হাসিনা বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি ভারতের কাছে বিক্রি করে দিয়ে তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছিল। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যে রাষ্ট্র কাঠামো আছে সেখানে সংসদ, বিচার বিভাগ এবং প্রশাসন তিনটি মূল স্তম্ভ। আপনারা লক্ষ্য করবেন যে তিনোটাকে এই খুনি হাসিনা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং সেখানে কোনো প্রকার নিয়ম নীতি, কোনো প্রকার গণতন্ত্রের ছোঁয়াটা মাত্র ছিল না। তারা সংসদটাকেও ধ্বংস করেছে, সেখানে তাদের একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে নিজস্ব কিছু ব্যক্তিদেরকে সেখানে বসিয়েছে। প্রশাসনেও আপনারা দেখবেন যে বিশেষ করে 27তম BCS এর পর থেকে তারা ছাত্রলীগের ক্যাডারদেরকে সেখানে প্রত্যেকটি স্তরে স্তরে চাকুরি দিয়ে তারা সেখানে দলীয়করণ করেছে। এমনকি বিচার বিভাগেও সরাসরি খুনি হাসিনা নিজে প্রধান বিচারপতি বলেন বা তারপরে যারা বিচারপতিরা রয়েছেন সেখানেও ছাত্রলীগ করা, আওয়ামী লীগ করা এই ধরনের ব্যক্তিদেরকে বসিয়ে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আজকে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে সংস্কার করার, রাষ্ট্রকে মেরামত করার প্রয়োজনীয়তা আবশ্যক হয়ে উঠেছে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার মাধ্যমে কয়েকটি জিনিস নিশ্চিত করা হবে। এর মধ্যে প্রধানতম যেটা আমি মনে করি সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রের যে অস্তিত্ব, রাষ্ট্রের যে কাঠামো সেটাকে স্থায়ী করা, এবং রাষ্ট্র মানেই হচ্ছে একটি সার্বভৌমত্ব প্রতীক। অর্থাৎ বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে তার সম্পর্ক স্থাপন করতে পারে এবং তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। সে অন্যান্য রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সহ বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে সম্পূর্ণ তার নিজের স্বার্থে, নিজের জনগণের স্বার্থে। আপনারা জানেন খুনি হাসিনা বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি ভারতের কাছে বিক্রি করে দিয়ে তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছিল। আমাদের এই সংবিধানে বলা হয়েছে যে বিশেষ কয়েকটি বিষয় ছাড়া, যেমন জাতীয় নিরাপত্তা স্বার্থ, আস্থা ভোট এবং অর্থ বাজেট সহ এই তিনটি বিষয় বাদে অন্যান্য যে কোনো বিষয়ে সংসদে যখন আলাপ আলোচনা হবে সেখানে সংসদ সদস্যরা তারা নিজস্ব মতামত প্রদান করতে পারবে। সেটি যদি তার দলের বিরুদ্ধে গিয়েও হয় সেই অনুচ্ছেদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সেটিকে সংশোধন করা হবে সংসদকে অধিকতর গণতন্ত্রীকরণ করার লক্ষ্যে। এটিও আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। আমরা এখন বর্তমানে যে সংসদ রয়েছে সেখানে 300 জন সংসদ সদস্য, তারা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে যায়। কিন্তু এর বাইরেও আমরা জানি যে সমাজে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা রয়েছেন, অনেক শিক্ষক বলেন, সুশীল সমাজ বলেন, অনেক অন্যান্য ক্ষেত্রে যাদের অনেক জ্ঞান রয়েছে, অনেক পারদর্শিতা রয়েছে, যাদের দ্বারা বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখানো গেলে বাংলাদেশের জন্য লাভবান হবে। সেই সমস্ত ব্যক্তিদেরকে সংসদে একটি জায়গা করে দেওয়ার জন্যে দ্বিকক্ষীয় বিশিষ্ট উচ্চ কক্ষ এবং যেটা নিম্ন কক্ষ, যেটি সাধারণ কক্ষ, সেরকম একটি ব্যবস্থা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সেরকম একটি দ্বিকক্ষীয় বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করা হবে। নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে। নির্বাচন কমিশনে যারা নিয়োগপ্রাপ্ত হবে, এবং এখানে 2022 সালে যে আইন করা হয়েছিল একটি নির্বাচন কমিশনার সম্পর্কিত নিয়োগকৃত আইন, এবং আরপিও যেটি করা হয়েছিল রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, যেটি সম্পূর্ণ আওয়ামী লীগের তার পারপাস সার্ভ করার জন্য, তার স্বার্থ দেখার জন্য করা হয়েছিল, সেগুলোকে সংশোধন এবং বাতিল করা হবে। এবং আগামী দিনে নির্বাচন কমিশন যাতে পুরোপুরি নিরপেক্ষ এবং দক্ষ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, দক্ষ ব্যক্তিরাই নিয়োগপ্রাপ্ত হয়, তারা যাতে কোনো দল কানামি না করে, তারা যাতে কোনো দলের পক্ষে কাজ না করে, সেই সংস্কার আনা হবে। এবং বহু বিতর্কিত ইভিএম পদ্ধতিতে যে ভোট গ্রহণের একটি বিধান আওয়ামী লীগ চালু করেছিল, যেটাকে আমরা বলতাম চুরির মেশিন, ভোট দিচ্ছেন এক জায়গায়, চলে যাচ্ছে আরেক জায়গায়, প্রিন্ট হচ্ছে আরেকটা রেজাল্ট, এটির ভুক্তভোগী আমি নিজেও ছিলাম। আমি যখন 2020 সালে ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করেছিলাম, তখন আমরা সরজমিনে দেখেছি কিভাবে এই ভোটের চুরির মেশিন দিয়ে আপনার ভোট চুরি করা হয়।
অতএব ইভিএম পদ্ধতি বাতিল করে আবারও ব্যালট পদ্ধতিতে আগামীতে যাতে বাংলাদেশের সকল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি নিশ্চিত করা হয়।